আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত কি বাংলাদেশ ইস্যুতে বিএনপিকে বেছে নিতে পারে? আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে বিএনপি কি আগের অবস্থান থেকে সরে আসতে পারবে? এদিকে ভারতের বিশ্লেষকরা মনে করেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকবে না। বিএনপির সাথে নাকি ভারতের একটা সমঝোতা হয়ে গেছে। এটা দেখার পর কিংবা এটা শোনার পর, এটা জানার পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক একদম হতাশ করছে। কিন্তু প্রকৃতপক্ষে কি ভারতের সাথে বিএনপির সমঝোতা হয়েছে? উল্টিবাজির জন্য আমাদের দেশের বর্তমান ফর্মে থাকা একটা রাজনৈতিক দল সেরা। সেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্ট সরকারের পতনের পর বলছিল পৃথিবীতে এক নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। আর এতদিন পর সেই লোকই মাইকের সামনে এসে বলতেছে এটাকে যদি কেউ বিপ্লব বলে তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটি কোনো সামাজিক বিপ্লব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলছে, দেখেন তৃণমূলে নিজেরা দখল নিয়ে ম্যাটপিট করিচ্ছে, আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল? মনে করছেন সরকার খুব দুর্বল, দেখেন না মাঠে নাইমা কি একটাই নির্বাচন চাই, দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা, নির্বাচন আদায় করতে পারেন কিনা। ইউনূস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে। সবচেয়ে বড় জিনিস, উনি একজন পিতা, উনার সন্তানদেরকে বিপদে ফেলাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চলে যাবে, এটা ভাইবেন না, এই ভাবনা আপনাদের ভুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বিএনপিও কিনা আওয়ামী লীগের মতো ভারতের সাথে মিল দিচ্ছে, তাহলে কি তারা ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে মিল দিচ্ছে? এই সকল প্রকার তথ্যই নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এর মধ্যে ছায়ানটটার বদমাইশি কিন্তু বন্ধ করে বলিছে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই, বুঝেছাও? ফিরবেই মানে সময়টা চলে গেছে, আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন কাটাইতে পারতেছে না। আমি জানতাম এই বদমাইশি এরা করবে। ছায়ানট ভালো হইতে পয়সা লাগে না, ছায়ানট ভবনে গেলে ছাগলের খোয়ার বানাবো, সামেসি কোনে আওয়ামী বয়ান ফেরি করলে। এই জন্য বলছিলাম কি কয় কি গায়ে সেটা আগে থেকে দেখে নেওয়া যাবে। যাই হোক, এবার আসি রাজনীতিতে। প্রথমে ঐক্য নিয়ে কথা বলি। হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নয়? এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন। এই প্রশ্নটা সঙ্গত, আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন একসাথে লড়াই করেছে, এদের বলা হয়েছে মিত্র বাহিনী। তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে? থাকে না। এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে, তাই না? অত দূরে যাইতে হবে না। 1990 খালেদা জিয়ার হাসিনা ঐক্য ছিল না, তারা একসাথে হটানোর লড়াই করেছে না, থাকছে ঐক্য থাকে না। হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি। প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল, এখনো চলছে, দেখেন তৃণমূলে নিজেরা দখল নিয়ে ম্যাটপিট করিচ্ছে, আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল? আমরা সময় বেঁধে দিতে চাই। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না। শুনেছেন? এখন সময় বেঁধে দিতে চাই কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো 9 বছর ওদের আতিথেয়তায় ছিলেন, আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ। আপনি ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন, কেমনে আপনারা চালাইতে দিত? আপনার দলের লোকেরাই বলেছিল। দেখেন কি লিখেছে, বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না। তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন, সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। ভারতে যখন উদ্ধারে ছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসি সন্দেহ করেছিল। আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারা ফেলাই গেছে, নিজেরও মুখ ঢাকেছে। তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনাদের? যাই হোক, এই বিষয় পরে আসবো, আরো মেলা আছে। তারপরে তো এস আলম কেস আছেই। মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে এমনি গাড়ির চুরি ছিল, তাই না? সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসা থেকে ধরা পড়েছিল। এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে বারবার মনে করাই দিবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কেন সালাউদ্দিন সাহেব
মনে করাই দিতে হবে কেন? প্রফেসর ইউনূসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত, আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে। দেখেন কতজন আওয়ামী আমলে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, তার সংখ্যা আপনি বলতে পারেন না। শোনান হেরিটেজ সাহেব। প্রায় 2600 কতজন আমার ঠিক মনে নাই, মোর দেন 2600 রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে। প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই, সে শহীদের সংখ্যা ভুলে যায়। শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না, 24-এর বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না। শুনেন, এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিছে। দেখেন কক্সবাজার আরও 2 সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে। দেখেছেন? আরো দেখেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে। দেখেছেন? আরো আছে দেখেন। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। দেখেছেন? বিপ্লব বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায়। এইবার বলেন যে কয় মাসের মধ্যে সে চোখ উল্টে দিচ্ছে। দেখেন কি করছে। এদেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। তো সালাউদ্দিন সাহেব, আপনার এটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিছা কথা বলতো, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে যাইতে ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা, রাখবে না। তার স্যাম্পল তো এখানেই। আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে? এই সমস্ত কথাবার্তা যে কয়, আসেন এটা একটু দেখি। সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে। শুনে, সংবিধান সংশোধন করবে কে? একটি সংসদ, জাতীয় সংসদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। ওই সংবিধানও বুঝে বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে। অবাক ব্যাপার কি জানেন? বাংলাদেশের মানুষ এই 55 বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারে, একবারও না। বিষয়টা বুঝায় বলি। ধরেন আপনি পরীক্ষা দেবেন, আপনার প্রশ্ন করবে কে? আপনার টিচার তো, তাই না? আপনি তো আপনার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না। সংবিধান রচনা বা সংশোধন সেই রকম। আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন। আইন তৈরি করাই সংসদের কাজ, এলাকার উন্নয়ন সংসদের কাজ না। এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ। সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করেন। রাষ্ট্র তাই করে, তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প। এর ফলে যাদের উন্নয়ন করার কথা, যে স্থানীয় সরকার, তারা শক্তিশালী হয় না, আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায়। উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি, টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না। তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায়েশ জানেন? উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প। এই জন্যই এই এমপি হইতে চায়। যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না, তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয়। তাই সংবিধান রচনা করে গণপরিষদ। গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা। সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে, তখন গণপরিষদ ভেঙে যাবে। বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না, মিছা কথা। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই, কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, যা একটা নতুন সংবিধান রচনা করবে। বরং বিএনপি নির্বাচন চায় না, বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না। কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা, তাই তারা সংসদ নির্বাচন চায়। আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছে, সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি? এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি, সেটা আমরা জানতে চাই। নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন। সে বলে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত সরকার। আসেন এটা একটু বুঝে দিই, আগে এটা শুনি। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন সাহেব 1975 7 নভেম্বর থেকে 1978 সাল 23 জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল। দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়? আনতাবরি কথা বলেন কেন? নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসছে কেন? ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার, এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি। তাই জপিচ্ছে ওই যে দিল্লি রয়টার্সে লেখা হইলো না আনইলেক্টেড সরকার। এই যে দেখেছে, an unelected interim government led by Nobel Peace Prize laureate মোহাম্মদ ইউনূস। ওই যে কইছে না ইংরেজি কিবেন কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড অনির্বাচিত। আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় না বিপুল। প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা? যে এটা বৈধ সরকার। আপিল বিভাগের মতামত এই সরকার গঠন করেছে সুপ্পু, তো করে প্রিয় সুপ্পু, বিএনপি প্রিয় সুপ্পু, নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে? আইনের কোনো ফাঁক নাই কলে। আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক, যেই আসুক ক্ষমতা। সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম, অন্য দলই হয়তো আসবে। পরবর্তী সরকার ক্ষমতা আসলে তার প্রথম কাজ হবে প্রফেসর ইউনূসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা। এটা তাকে করতেই হবে, না হলে তার সরকার অবৈধ হবে। বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে, বিএনপির সাথে আমাদের সংস্থাপাত
হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন, নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন? তফাৎ খুব পরিষ্কার। বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক, আগের মতোই সংবিধান থাকুক। আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে, নতুন সংবিধান তৈরি করি, নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। এত নির্বাচন করতেছেন, দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন? আগে ওইটা করেন। নিজের দলের নির্বাচনের কালচার নাই, আর দেশের মানুষের শিখাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন। খারান হাইসানি হ্যাঁ আমি না ঘরে আসবো। এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন? নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে, আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন। আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই। মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা না। স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে নাই। দেখেন তারেক রহমান কি বলেন। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024 মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতো হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। শুনেছেন, এই দলের প্রধান নেতা বলে এক কথা, স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে। আগে নির্বাচন দিয়ে কমিটি বানান, দেখি কেমন গণতন্ত্র ঠিকানে, তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়ে আপনি আসরি ধর্ম পরের শিখান। ওই যে পরীক্ষার কথা কইছি না, নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না, বানাবে টিচার। গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হয়ে প্রশ্নপত্র তৈরি করবে, সংবিধান রচনা করবে, তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে। এইটা হইলো জনগণের মালিকানা। আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার, তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতেছে, যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে, লুটপাট আর গোলামি। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাই। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24 বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে। এই বাধা আমরা মানবো না। এই বাধা কিভাবে সরায় দিতে হয়, এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয়, সেইটা আমাদের জানা আছে। ডিগবাজি দেওয়ার জন্য যেমন মিস্টার জায়েন খান সেরা, তেমনি পোল্টিবাজির জন্য আমাদের দেশের বর্তমান ফর্মে থাকা একটা রাজনৈতিক দল সেরা। সেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্ট সরকারের পতনের পর বলছিল, পৃথিবীতে এক নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। আর এতদিন পর সেই লোকই মাইকের সামনে এসে বলতেছে, এটাকে যদি কেউ বিপ্লব বলে তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটি কোনো সামাজিক বিপ্লব নয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনীতি ও ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো বিপ্লব হয়নি, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই অভ্যুত্থান হয়েছে। আবার আন্দোলনের সময় মির্জা ফখরুল সাহেব বলেছিল, এই আন্দোলনের সাথে আমরা সরাসরিভাবে জড়িত নই, এই আন্দোলনের সাথে সরাসরিভাবে ছাত্ররা জড়িত। তবে ফ্যাসিস্ট হাসুয়াপা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের দেশের সম্মানিত রাজনীতিবিদ মির্জা ফখরুল কাকা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে পোল্টি মেরে বলা শুরু করে দিছিল, এই আন্দোলন সফল হয়েছে শুধুমাত্র বিএনপি মাঠে ছিল বলে। এসব দেখলে তো দেলে ভাইয়ের মতো বলতে ইচ্ছে করে, আহা কাকারা কত পোল্টি মারে রে, পোল্টি মারার জন্য বিএনপির কাকারা সেরা রে। এরা যা শুরু করছে, কয়দিন পর হয়তো শুনতে হবে 24 সালে কোনো আন্দোলনই হয় নাই। আবার এটাও শোনা লাগতে পারে যে শুধু নির্বাচনের জন্যই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আরেকদিকে দেশ নেতা তারেক রহমান বলতেছে, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। এখন আবার আপনারা কেউ তাকে বলবেন না যে তিনি লন্ডনে বড় কোনো বাসায় এসি নিচে বসে বসে এমন ভাষণ দিচ্ছে, কারণ তিনি এমন নেতা না যে তার দলের পাতি নেতারা দেশে নিজেদের মধ্যে খাওয়া খাওয়া নিয়ে কামড়াকামড়ি করবে আর তিনি লন্ডনের এসি বাসাতে বসে বসে ভাষণ দিবে। তিনি সেই নেতা যেই নেতা লন্ডনের একটা ছোট্ট এসি ছাড়া বাড়িতে বসে বসে ভাষণ দিচ্ছে আর নির্বাচন চাচ্ছে। তার দলের চেলাপেলারা দেশে কামড়াকামড়ি করবে আর তিনি এসি নিচে বসে থাকবে, সেটা আপনারা ভাবলেন কিভাবে? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, তাহলে তাদের দেশে এসে একটা বস্তিতে ছোট্ট একটা অফিস দেওয়ার অনুরোধ রইল, কারণ তারা যেহেতু বড় বড় অফিসে বসে আর এসি নিচে বসে, তাহলে আপনারা তো আর সেই কাজ আবার পুনরায় করতে পারেন না, কারণ আপনারা তো ফেরেস্তা দল। তাই ছোট একটা অফিস নিয়েন, সেই অফিসে এসি রাখেন না। এদিকে আবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রো বলতেছে, পহেলা বৈশাখে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার
ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, কারণ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। ঈদ, পুজো, পহেলা বৈশাখ, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, স্টার সানডে, যে কোনো উৎসবের একটাই বক্তব্য, তাদের নির্বাচন চাই, নির্বাচন চাই। এটা কিছু হইল ভাই? এবার তো একটু থামেন। আপনারা কি কখনো হয়রান হন না? তাছাড়া আপনারা বক্তব্য দেওয়ার পর এই বক্তব্যগুলো যখন নিউজ হয়ে ভার্চুয়ালি চলে আসে, কমেন্টে মানুষ আপনাদের যে এই পরিমাণ গালাগালি করে, আপনারা কি কখনো এই কমেন্ট বক্সে ঢুকে দেখেন না? আমার বিশ্বাস দেখলে আর পরের দিন আবার সেম কথা বলা সম্ভব হতো না। আগে একটু কমেডি দেখার জন্য বাংলা নাটক দেখতাম, কিন্তু এখন আর বাংলা নাটক দেখতে হয় না, কারণ আসল কমেডি তো এখন রাস্তাঘাটে আর ভার্চুয়ালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা। বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ, যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া। কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয়। বিএনপি কেন সন্তুষ্ট নয় এ ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি। মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোড ম্যাপ। এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, মানে 1, 2, 3 বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে জুন। দেয়ার ইজ নো ওয়ে। তাদের একদম স্পষ্ট ঘোষণা নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন, ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি, এই তারিখ তিনি বলেন না। তিনি একটা কথা সহজে বলে দেন, আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় এই নির্বাচন করতে আমরা প্রস্তুত, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এ ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে নির্বাচনের পক্ষে অবস্থান নেয়, বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে, তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে, দেশ বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে। এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন, আমি মনে করি। কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না, কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান আরও খারাপ ছিল। এবং দিন দিন সেই অর্থনৈতিক, সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন, এবছরের ঈদ বাজার দেখেন, এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন। সব কিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন। এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরও লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না। নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই। অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন, যে কোনো মুহূর্তে আন্দোলন, সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা। এমনকি কিছু কিছু নেতা এ বক্তব্যও দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে। আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে যদি একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয়, নানান মতের, নানান পথের, নানান বক্তব্য কিন্তু ফুটে উঠেছে। তারা বলার চেষ্টা করছে, কেউ কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রেখে দাও, কেউ কেউ বলছে 5 বছর আগে কোনো নির্বাচনই দরকার নেই, কেউ কেউ বলছে 29 পর্যন্ত থাকুক, যার যেভাবে মত। কিন্তু জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সন্তুষ্ট। এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তব চিত্র। এখন এই সন্তুষ্টের অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিকে যায় তাহলে তো সমস্যা, তাহলে তো অতি দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। জনগণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একসাথে থাকলে তখন তো যেই যা বলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইউনূস সাহেবই জয়যুক্ত হবে। সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে। আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখারও চেষ্টা করেছি। দুটো বক্তব্যে দুই ধরনের ভিন্নতা আমার কাছে পরিলক্ষিত হয়েছে। বিএনপির চেহারা সুরতের মধ্যে একটু হতাশার ভাব দেখেছি, ক্লিয়ারলি হাস্যোজ্জ্বল কিছু পাইনি বাহিরে বের হওয়ার পরে।
ঘরের ভিতরে তারা কি করে, বাহিরে কি করে সেটা তো বোঝা মুশকিল। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্য থেকে ক্লিয়ার যে ইউনূস সাহেবের কাছে যখন রাজনৈতিক নেতারা যায় সবাই নাকি হাসি খুশিভাবে ফেরত আসে, কথাবার্তা ভালোই বলে, কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন। এবং তিনি এই মন্তব্যটা করে বলেছিলেন যে রাজনৈতিক নেতারা আমার কাছে আসলে হাসি খুশিভাবে বিদায় নেয়, বাইরে গিয়ে কি বক্তব্য দেয় সেটা তাদেরকে জিজ্ঞেস করেন। এখন তারাই জানে যে আসলে এরকম কেন করেন। এটা রাজনৈতিক একটা চাল হতে পারে, এটা এক ধরনের চাপ হতে পারে। আমি মনে করি না যে বিএনপি কতটুকু সন্তুষ্ট হয়েছে না হয়েছে সেটা সাংবাদিকদের সামনে পূর্ণাঙ্গ পরিমাপ করে বলে দিবে, এটা রাজনীতিবিদদের একেবারেই এভাবে বলবে সেটা ধারণা করা সঠিক নয়। তবে এটা কৌশলের অংশ হিসেবে বিএনপি হয়তো বারবার যাচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস আছে এখানে। বিএনপি বারবার যাচ্ছে, যাক, সেটা আমি চাই, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির বারবার এই নির্বাচনী দাবিটা নিয়ে যখন যায় আর যখন তিনি হতাশ হয়ে ফিরে আসেন, তখন বিএনপিরই এক ধরনের জনমতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। যেমন আজকের বিএনপি সন্তুষ্ট নয়। আপনি কমেন্টসগুলো দেখবেন, পোস্টগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, ম্যাক্সিমাম জায়গার মানুষগুলো কিন্তু কমেন্টস করবে বিএনপির বিরুদ্ধে, যে আপনি সন্তুষ্ট হওয়ার কি আছে, আপনি বারবার কেন নির্বাচন নিয়ে যাচ্ছেন, চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে স্পষ্ট ঘোষণা করেছে জুনের মধ্যে নির্বাচন হবেই, আমার ধারণা, ব্যক্তিগত জায়গা থেকে বলছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই জুন পর্যন্ত ফ্রেম যে দিয়েছে, টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমে সন্তুষ্ট থেকে যার যার দল গুছানো। আপনি আপনার দল নিয়ে কাজ করেন, বিএনপি বিএনপির কাজ করুক, জামাত জামাতের কাজ করুক, নির্বাচনের রোডম্যাপ আসুক কি না আসুক, জুনের পরে যাবে না, এটা তো স্পষ্ট হয়েছে। ইউনূস সাহেব বারবার এটা বলেছে, আর আমিও কিন্তু বারবার বলছি। হ্যাঁ, এরপরেও বিভিন্ন রাজনীতিতে শেষ বলা কথা বলতে কিছু নেই, বড় ধরনের সমস্যা হতে পারে, ভালো কিছু হতে পারে, মন্দ কিছু হতে পারে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপাত দৃষ্টিতে এই বিশ্বস্ততার বাইরে যদি এই রাজনৈতিক দলগুলো যায়। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।